এবং বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃত্ববর্গ, সামনের সারিতে সকল জেলা শাখা এবং পারিপার্শ্বিক জেলা শাখার সকল সদস্যদের আমার সংগ্রামী অভিনন্দন এবং জয় জানাচ্ছি। আজকে কলকাতা জেলা শাখার সম্মেলন মানে কলকাতাতে বিগত দিনে যা কাজ হয়েছে, আগামী দিনে কি করতে চাইছে তারই একটা আলোচনা পর্যালোচনা। এই পরিপ্রেক্ষিতে একটু আমি আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। আমরা বিভিন্ন জায়গায় যারা এই জেলা সম্মেলনে থেকেও বিভিন্ন সময় উপস্থিত হতে পারি না বিভিন্ন কর্মসূচিতে, তাদের জন্য আমার একটা বার্তা যে আপনারা যারা উপস্থিত হতে পারেন না ফিজিক্যালি, তারা বিভিন্ন ডোনেশনের মাধ্যমে আমাদের কর্মসূচিকে সফলভাবে করতে সাহায্য করেন। তার জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ কর্মসূচি বা সংগ্রাম মানে সবসময় যে সামনে দাঁড়িয়ে হবে তা নয়, লড়াইয়ের পিছনেও অনেক মানুষের অবদান থাকে, তারা হয়তো আর্থিকভাবে সহযোগিতা করেন। তার জন্য আপনাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসি আলোচনায়। সংবিধান যখন আমাদের বানানো হয় তার আগে থেকে মহান ব্যক্তি বলতে আমরা বুঝি বিরসা মুন্ডা, সিধু কানুদের এক সময় আন্দোলন ছিল, যার পরিপ্রেক্ষিতে ভারত সরকার মনে করে সংবিধানে একটা এসটি রিজার্ভেশন দরকার। সেই রিজার্ভেশনের ভিত্তিতে আমরা আজকে বিভিন্ন জায়গায় চাকরি করছি বা প্রতিনিধিত্ব করছি। এখন সেই সময়ের আন্দোলন ছিল বলে তার রেজাল্ট আজকে যারা আমরা গুটি কয়েক মানুষ আজকে এসটি রিজার্ভেশনটাকে ধরে রাখার জন্য আন্দোলন করছে, আজকে তার ফল পাবো না, ফল পাবে আগামী প্রজন্ম, আপনাদের ছেলেরা, আমাদের ভাই বোনেরা। সুতরাং ফলের আশা এখন নয়, ফলের আশা 5-10 বছর পরে অবশ্যই। পক্ষে এই এসটি বা এসটি রিজার্ভেশনের যে গুরুত্ব সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারব। আলোচনায় আসি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি 2002 সাল থেকে প্রথম আলোচনা আমাদের দুর্গাপুরে হয়। তখন আমার দায়িত্ব ছিল এক প্রকার যে এরকম একটা আলোচনা 2020 সালে দুর্গাপুরে এই ব্যানার টাঙানো, তোমার পতাকা টাঙানো, এইগুলোর থেকে আমার কাজ ব্যক্তিগতভাবে শুরু। এখান থেকে আজ 2025 একটা সমিতি মনে করেছে যে কেন্দ্রীয়ভাবে হিরণময় হাসদাকে একটা যুব সম্পাদকের পদ দিয়ে তাকে তার কর্মসূচিকে একটু বাড়ানো যেতেই পারে। তার জন্য সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। কল্যাণ সমিতির কাজ মূলত ফাইট ফর এসটি রিজার্ভেশন। ফাইট ফর এসটি রিজার্ভেশন করতে গিয়ে সব থেকে বেশি যে জিনিসটা এসেছে, রিজার্ভেশন যে শুধু ফেক এসটি তা নয়। রিজার্ভেশন মানে হচ্ছে রিজার্ভেশন, ফাইট ফর এসটি রিজার্ভেশন মানে হচ্ছে চাকরির ক্ষেত্রে অবস্থা, সেই দিকগুলো আছে। কিন্তু সব থেকে বেশি দেখা গেছে অসুবিধা যে ফেক এসটিরা আমাদের এসটি রিজার্ভেশনে ঢুকে পড়ছে। তার জন্য সমিতি পার্টিকুলারলি বেশিরভাগ এই কাজে লেগে পড়েছে। এখন আমরা এত 5 বছর ধরে হচ্ছে সবাই আইডিয়া হয়ে গেছে যে কল্যাণ সমিতি ফেক এসটিতে দাঁড়াতে বা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে কিভাবে কাজ করেছে। মূলত কিভাবে কাজ করে, যে যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হয় সেই সার্টিফিকেট ইস্যু অথরিটির কাছে কমপ্লেইন্ট জানানো, তাদেরকে বাতিল করা, এগুলো তো বিভিন্ন জেলা শাখা বিভিন্ন এসডিওতে করেই আসছে। এগুলো আমরা দেখেছি প্রায় বিভিন্ন জায়গায় গণ ডেপুটেশন হচ্ছে। বিগত কিছুদিন আগে বিষ্ণুপুর এসডিও গণ ডেপুটেশন হলো। তো এইগুলো প্রাথমিক পর্যায়ে এসডিও কমপ্লেইন করা, তাদেরকে বাতিল করা, এগুলো প্রাথমিক পর্যায়ে। এখন তার উপরে কল্যাণ সমিতি কি কাজ করবে? এখানের মধ্যে তো সীমাবদ্ধ নয়। যদি এসডিও বাতিল না করে তাদেরকে আমরা কি করতে পারি? এখন অনেকের মাথায় আছে চলো এসডিও বাতিল করে নি, কোর্ট কেস করে দিই। বলা সহজ কিন্তু কাজটা বা আইনত কঠিন। কেমন কঠিন? কিছুদিন আগে আমাদের একটা হাইকোর্টে আমরা একটা কেস করেছিলাম, যেখানে মাহাতোদের সান্তাল সাবকাস্ট বলে এসডিও ঘোষণা করে দিয়েছে কমপ্লেনের পরে। তো হাইকোর্ট কেস করলাম। উদ্দেশ্য ছিল যে এসডিও যেন শাস্তি পায় হাইকোর্টের মাধ্যমে, এটাই উদ্দেশ্য ছিল। আমরা সবাই চাই যে যখন ফেক এসডি দেখতে পাই কোনো লিস্টে, চলো এসডিওর উপর কেস করে দাও, তাহলে এসডিও হয়তো শাস্তি পাবে, এটাই তো সবাই প্রাথমিক ভাবি। আমরা সেটা ট্রাই করেছিলাম, ট্রাই করে দেখলাম যে জিনিসটা অত সহজ নয়। এসডিও হচ্ছে এই ফেক এসডিদের মানে একটা পিরামিডের চূড়ার সব থেকে নিচের জায়গা। যখন আমরা অভিযোগ করি, অভিযোগ করার পর অমৃতা সিনহার বেঞ্চে যায়, সেখান থেকে আমাদের কেসটা ডিসপোজ হয়ে যায়। ডিসপোজ হওয়ার এটাতে একটা বলা হয় যে অমৃতা সিনহা বলেন যে এসডিও যেটা করেছে সেটা হয়েছে,
আমি সরকারকে আদেশ দিচ্ছি বিসিডব্লিউ যেন এই ম্যাটারটা টেক আপ করে। বিসিডব্লিউ মানে হচ্ছে রাজ্য স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এসডিওর হায়ার অথরিটি। তাহলে আমরা পরিষ্কার হয়ে নিলাম যে এসডিও কে শাস্তি দেওয়া অত সহজ নয়, প্রত্যেকটা ধাপ আছে। প্রথম কোথায় হচ্ছে এসডিওর কাছে, তারপর রাজ্য বিসিডব্লিউর কাছে, তারপর যাচ্ছে সিএস এর কাছে, তারপর না হয় রাজ্যের বাইরে যাচ্ছে। যখন সব এই কাস্ট সার্টিফিকেট বা বিসিডব্লিউ সর্বোচ্চ যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তার উপরে গিয়ে ট্রাইবাল ডেভেলপমেন্ট অথরিটি। এই ধাপগুলোতে আমাদের এগিয়ে যেতে হয়। সুতরাং অত সহজ নয় এসডিওকে একটা পানিশেবল অফেন্সের জায়গায় পানিশেবল জায়গায় আনতে, এটা আমাদের ধরে রাখতে হবে। সুতরাং আমাদের কাজের ধরনটা হয় সব জায়গায় কমপ্লেন। আজকে এসডিও কে করলাম, এসডিও যদি না মানে তার উদ্বোধন কর্তৃপক্ষ রাজ্য বিসিডব্লিউ কে জানানো, রাজ্য বিসিডব্লিউ যদি না মানে তার উদ্বোধন কর্তৃপক্ষ হচ্ছে ট্রাইবাল ডেভেলপমেন্ট কে জানানো। এই তিনটে ধাপের মধ্যে যদি না হয় তখন কোর্ট কেসটা অ্যাকচুয়ালি আমাদের কার্যকরী হয়। তখন বলতে পারবো রাজ্য আমাদের কথা শুনছে না, আপনি ব্যবস্থা করুন। সুতরাং কোর্ট কেসে যাওয়া অত সহজ নয়। আমি বারবার বলছি আমি প্রাথমিক দিকের আলোচনায় যাচ্ছি না, আমি যাচ্ছি এসডিও থেকে উপরে। এখন আসি রাজ্যব্যাপী এত যে সার্টিফিকেট বেরিয়েছে, কত বেরিয়েছে আমরা যখন অভিযোগ করি 2020 সাল থেকে এখনো রাজ্যব্যাপী 36,000 সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া চলছে। বিভিন্ন এসডিওতে কোনো জায়গায় 200, কোনো জায়গায় 400, কোনো জায়গায় 500, সব মিলিয়ে 36,000 আনুমানিক সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া চলছে। এবার একটু সবাই মনে করি যে ইস্যুটা যতটা সহজ বাতিলটা ততটা হয়তো সহজ। আমি একটু এই ইস্যু আর বাতিলের ক্ষেত্রে একটু আলোচনায় যাব। সার্টিফিকেট যে কোনো জায়গায় ইস্যু করতে গেলে এসডিও যদি ইস্যু করে, যে তথ্যের উপর নির্ভর করে সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা আমরা যারা সার্টিফিকেট অ্যাপ্লাই সময় দেখি তারা সবাই মোটামুটি জানি। তো সেই তথ্য থাকলে যে কোনো এসডিও সার্টিফিকেট ইস্যু করতে বাধ্য। আসি বাতিলের কথায়। বাতিল হচ্ছে এমন একটা জিনিস, একটা অ্যাক্ট আছে 1994 এর একটা অ্যাক্ট আছে, যে অ্যাক্ট বলে যে কোনো কেউ যদি অভিযোগ করে এসডিওর কাজ হচ্ছে 15 দিনের মধ্যে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট বানানো। সব এসডিওদের জন্য এই রুলস আছে, 15 দিনের মধ্যে একটা ইনভেস্টিগেশন বানানো। 15 দিনের পর থেকে যে কোনো দিন এসডিও একটা হিয়ারিং ডাকবে। হিয়ারিং কিন্তু কোর্টের হিয়ারিং যেমন এখানে তাই হিয়ারিংটা হবে যিনি কমপ্লেন করেছেন, আমরা বা যার নামে অভিযোগ তাকেও একটা চিঠি, এই দুটো জায়গায় চিঠি করবেন এবং অফিসের নোটিশ বোর্ডে অর্থাৎ এসডিও অফিস নোটিশ বোর্ডে একটা নোটিশের বার্তা দেবেন এবং একটা ডেট ফিক্স হবে, সময় ফিক্স হবে, পার্টিকুলার ব্যক্তির নাম ঠিক হবে, সেইভাবে হিয়ারিং হয় এবং সেখানে যার নামে অভিযোগ তিনি তার বক্তব্য বা তথ্য পেশ করবেন। যারা অভিযোগ করেছে তারাও তথ্য দিতে বাধ্য। শুধু মুখে বলে দিলাম যে মাহাতো ফেক, ওইটা বললে হবে না। মাহাতো যে ফেক সেটা আমাকে প্রমাণ করতে হবে বাই এনি তথ্য। সেক্ষেত্রে আমার সবসময় মাহাতোদের যে সবসময় যে সাবকাস্ট ব্যবহার করেছে গোটা পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে ভূমিজ। যখনই হিয়ারিং হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সবসময় যে সাবকাস্টের হিয়ারিং হয়, ভূমিজের ক্ষেত্রে ভূমিজ, মুন্ডাদের ক্ষেত্রে মুন্ডা, সেই সাবকাস্টকে নিয়ে হিয়ারিং এ উপস্থিত হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হয় আমি সান্তাল হয়ে ভূমিজদের যে তথ্য, ভূমিজদের কৃষ্টি কালচার সেগুলো নিয়ে আমি অবশ্যই ভালো করে নই। সুতরাং আমাকে ভূমিজদের ক্ষেত্রে ভূমিজ, মুন্ডাদের ক্ষেত্রে মুন্ডা, এদেরকে আমাকে হিয়ারিং এ নিয়ে যেতে হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যে 40টা সাবকাস্টকে নিয়ে কাজ করে, এটাই সুবিধা যে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই সংগঠনে আছে বলে যেখানে হিয়ারিং হয়েছে সেখানেই আমরা জিতে ফিরেছি এবং বাতিল করিয়ে ফিরেছি। উদাহরণস্বরূপ কালনা এসডিওতে প্রায় 400 জন মাহাতো, তাদের সবাই সাবকাস্ট হচ্ছে ভূমিজ। এখন স্বাভাবিকভাবে কমপ্লেন করতে তো কোনো বাতিলই হচ্ছিল না, হিয়ারিং এর রাস্তাতে এসডিও আসছিল না। স্বাভাবিকভাবে একটা গণডেপুটেশন হলো। গণডেপুটেশনের পরে 1 মাস অন্তর প্রায় 20-30 জন করে হিয়ারিং শুরু হলো। প্রথম দিকে যারা মাহাতোরা আসতে শুরু করেছিল, পরের হিয়ারিং এ তারা আসলো না, কারণ তারা বুঝেই গেছিল, তারা জেনেই গেছিল আগের হিয়ারিং যারা যে মাহাতোরা গেছিল তাদের কাছে সঠিক তথ্য নেই, কিন্তু যারা কমপ্লেন করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ভূমি সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে এমন কিছু এভিডেন্স আছে ওই 400 জন মাহাতোকে বাতিলের জন্য যথেষ্ট। পরবর্তী পর্যায়ে এমন এলো যে 400 জন মাহাতো আর হিয়ারিং এ এলো, তারা গেল কোর্ট কেসের দিকে। স্বাভাবিকভাবে আমাদের পার্টি করেছে সেটা কোর্টের দিকে যাবে। তার মধ্যে পঞ্চায়েত প্রধানও আছে,
এমন এমন পাওয়ারফুল লোক আছে যারা ওই লিস্টের মধ্যে আছে। হিয়ারিং এ তো তারা করতে পেরে উঠছে না, তার জন্য কোর্টের দিকে আসছে। কোর্ট মানে হচ্ছে একটা লেন্দি প্রসেস। লেন্দি প্রসেস গেল মানে হচ্ছে ওই সার্টিফিকেটটা সাময়িকভাবে ঝুলে দিয়েও বাতিল করলো না, আর আমরা তাদের অপেক্ষায় থাকলাম, হয়তো কোনোদিন ওই আশাটা ছেড়ে যাবে, কবে যে কোর্ট কেস হবে তার কোনো ঠিক নাই। এই জিনিসটাই যারা হিয়ারিং এ যাচ্ছে না, যেসব যাদের নামে অভিযোগ এই যাচ্ছে না এই হিয়ারিং গুলোতে, তাদের উদ্দেশ্য হচ্ছে এই বাতিলের প্রক্রিয়াটাকে ডিলে করা, সেটা কোর্ট কেসে যাওয়ার মাধ্যমে। আমরা বারবার বলি কোর্ট কেস না যাওয়ার ক্ষেত্রে সব থেকে মঙ্গলময় উপায় হচ্ছে কোর্ট কেস মানে যে কোনো জিনিস ঝুলে রাখা। একটা উদাহরণস্বরূপ বলি, সুকুমার মাহাতোর কেস। আমরা তো বলি তো এই সুকুমার মাহাতো আমরা সবাই নিয়ে চলো কোর্ট কেস করে দাও। সব থেকে বড় বিষয় হচ্ছে উত্তর 24 পরগনা বসিরহাটের দিকে, ওখানে একটা সিআরআই ইনভেস্টিগেশন হয়েছিল। সিআরআই মানে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের একটা ইনভেস্টিগেশন হয়েছিল যে ওখানকার মাহাতোরা ভূমিজ কি নয়। এখন আমাদের কাছে তথ্য আছে যে ওখানকার মাহাতোরা ভূমিজ নয়, কিন্তু সিআরআই অলরেডি প্রভাব খাটিয়ে প্রভাবের মাধ্যমে সেখানে ডিক্লেয়ার করে দিয়েছে উইদাউট তথ্য যে তারা ভূমিজ। স্বাভাবিকভাবে সুকুমার মাহাতো সিআরআই দোয়ায় গিয়ে এখনো বর্তমানে এসটিসিতে এমএলএ আছে। এখন তার আমরা কোর্ট কেস করেছি অনেকদিন, 2-3 বছর আগে আমাদের কোর্ট কেস হয়েছে সুকুমার মাহাতো। এখন আমাদের কাছে তথ্য থাকলেও আলটিমেট এখানে হেড অথরিটি হচ্ছে পশ্চিমবঙ্গের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সিআরআই। ওর কাছে সুকুমার মাহাতোর কাছে বা যে কোনো মাহাতোর কাছে যার কাছে তথ্য না থাকলে সিআরআই যদি একবার বলে দেয় যা এই এসটি, তাহলে পশ্চিমবঙ্গের এসটিসির যতই তথ্য না থাকুক। তার জন্য আমাদের মনে আছে আপনাদের ইউপার পক্ষ থেকে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটকে আমরা কোনো ডেপুটেশন দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল যে সিআরআই প্রভাব, সিআরআই উপর বহু পলিটিক্যাল বা প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব আছে, এই প্রভাবটাকে যাতে দূরে সরানো যায় যতটা সম্ভব আন্দোলন করে, তার জন্য আমরা সিআরআই ডেপুটেশন। এবং সিআরআই ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল যে জায়গায় 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 বলতে আমরা বলতে চাইছি, কিছুদিন আগে বিষ্ণুপুর এসডি একটা গণ ডেপুটেশন, ওখানে পান মোলেরা ভূমি সাবকাশ বংশ পরম্পরায় তাদেরকে এসসি সার্টিফিকেট দিয়েছে। তেমনি মেদিনীপুরে মল্লিকদের লোধা সাবকাশ ব্যবহার করে সার্টিফিকেট দেওয়া হয়েছে। মালদাতে মন্ডল তাদেরকে খারোয়া সাবকাশ ব্যবহার করিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে বংশ পরম্পরায়। এখন বিভিন্ন চাকরি লিস্টে দেখতে পারি তো মন্ডল, মল্লিক, পান, তারা হচ্ছে এই এলাকার মানুষ যারা এখনো সার্টিফিকেট পাচ্ছে। এই এলাকার মানুষদের সিআরআই ইনভেস্টিগেশন আমরা আবেদন করেছি সিআরআই ডেপুটেশনের মাধ্যমে। এখন সিআরআই এর কথা হচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ লোক নেই, যার জন্য এত দেরি। না হলে 3 বছর ধরে আমরা সিআরআই আবেদন করছি, কিন্তু তার কোনো নির্দেশ উঠে আসেনি। জিনিসটা হচ্ছে এক প্রকার রাজ্য সরকার এইসব ভ্যাকেন্সিদের বাতিল করাকে ঝুলিয়ে রাখে। এখন আপনাদের কাছে একটা আইডিয়া থাকা দরকার, মেদিনীপুরে মল্লিক, বিষ্ণুপুর বা বাঁকুড়া এলাকায় পান, নোলে, উত্তর 24 পরগনায় মাহাতো, নদিয়াতে মাহাতো এবং মালদা, মুর্শিদাবাদ এই জায়গায় মন্ডল। এদের সার্টিফিকেট বাতিল করা খুব জটিল, কারণ তারা বংশ পরম্পরায় পেয়েছে এবং সিআরআই এর একটা সাপোর্ট আছে। এবং পশ্চিমবঙ্গে বড়ুয়াদের এগেইনস্টে অনেক এভিডেন্স আছে, তা সত্ত্বেও এমন এমন এভিডেন্স আছে যেটা আমাদের বিপক্ষে যায়। তার জন্য বড় বড় আমাদের যারা বিজ্ঞ, যারা এই জিনিসে ভালো পোক্ত হয়ে আছেন, তারা কিন্তু তাদেরকে জব্দ করার জন্য কি কাজ করা যায় সেটার জন্য এখন লেগে পড়ে দেখছেন। এখন বর্তমানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এতগুলো কোর্ট কেস করছে, করার উদ্দেশ্য হচ্ছে এসডিও তো আমরা কমপ্লিট করে দিয়েছি সমস্ত এসডিও কে ডেপুটেশন দিয়ে, ডিএম কে কমপ্লিট করে দিয়েছি সমস্ত একে ডেপুটেশন কে দিয়ে, বিসিডব্লিউ কমপ্লিট করে ফেলেছি, সিআরআই কমপ্লিট করে ফেলেছি, ট্রাইবাল ডেভেলপমেন্ট আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। রাজ্যের সব দপ্তর পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কভার করে ফেলেছে। কিছুদিন এই 2-3 মাস আগে যে লাগাতার একটা রাজ্যের সমস্ত হেড অফিসগুলোতে আমরা ডেপুটেশন দিলাম, লাগাতার 1 সপ্তাহ অন্তর অন্তর। এটা একটা পরিকল্পনা কি, যে ওই দপ্তরগুলো জানুক, বড় বড় সব রাজ্যের হেড দপ্তরগুলো জানুক যে ফেক এসটিদের কি অবস্থা, ফেক এসটি নিয়ে পশ্চিমবঙ্গের কি অবস্থা। যার ফলস্বরূপ পিএসসির খবর লাগাতার পাচ্ছেন আপনারা, 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর পিএসসির উপর চাপ আসছে যে ফেক এসটিতে বাতিল করা হবে। আপনারা খবর পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইউনিভার্সিটি আছে, অর্থাৎ এমবিবিএস এর যে বোর্ড, সেই বোর্ডেও লাগাতার একটা চাপ আসছে বিসিডব্লিউ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে। এখন এই সব জিনিসগুলোকে দূরে সরিয়ে আমরা এখন প্রিপারেশন করছি, যেটা হচ্ছে
হাইকোর্ট কেসের। বিগত দিনে আমরা ঈশিতা সোরেনের বিষয়টা শুনেছেন। আমরা ঈশিতা সোরেন বারবার কেন বলি, কারণ কল্যাণ সমিতি একটা যদি হাইকোর্টে যায়, সেক্ষেত্রে জনস্বার্থ মামলার দিকে কেসটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমরা যে ব্যক্তি বেশি ভিক্টিমাইজ হচ্ছে এই লিস্ট থেকে, তাকে আমরা এগিয়ে দেওয়ার উদ্দেশ্য সেটা ফাস্ট ট্র্যাক হয়। ফাস্ট ট্র্যাক হওয়ার ফলে ঈশিতা সোরেন এত তাড়াতাড়ি একটা রেজাল্ট পেয়েছে, এবং সেটার পরে হাইকোর্টে জিতে যাওয়ার পর সেটাকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে গেছি সিবিআই তদন্তের জন্য। উদ্দেশ্য কি? সিবিআই তদন্ত হলে যেসব ব্যক্তিরা বিভিন্ন এসডিও জায়গায়, এসডিও অফিসে, বিসিডব্লিউ অফিসে মাথা ঢুকিয়ে এই জাল সার্টিফিকেটগুলোকে ইস্যু করছে, তাদেরকে ধরা। এখন আদিবাসীদের অত টাকা পয়সা নেই যে সুপ্রিম কোর্টে লড়ার মতো, কিন্তু আমরা চেষ্টা করেছি এটাই। এখন আমরা আরো চেষ্টা করব যাতে সেই কেসগুলো সুপ্রিম কোর্টে যায়। স্বাভাবিকভাবে আদিবাসীদের পয়সা নেই, সুতরাং একটু দেরি হবে, স্বাভাবিক। কয়েক সপ্তাহের আমাদের হাইকোর্টে দৌড়াদৌড়িতে একটা নির্দেশ উঠে এসেছে যে এতদিন 5 বছর ধরে এত তথ্য সংগ্রহ করেছি, বিভিন্ন মেরিট লিস্ট বলুন, বিভিন্ন অ্যাডমিশন বলুন, বিভিন্ন চাকরি লিস্ট বলুন, সব জায়গায় এমন তথ্য, এতটা তথ্য সম্ভব হয়েছে আমাদের যে একটা এখন তদন্ত কমিশন আমরা চাইতেই পারি হাইকোর্টের মাধ্যমে। এবং সেটার জন্য আমাদের রাজ্য সভাপতি মহাশয়, রাজ্য সম্পাদক মহাশয় এবং আমি কিছুটা তথ্য দিয়ে আমরা সহযোগিতা করছি। গতকালই আমাদের রাজ্য সভাপতি মহাশয় হাইকোর্টের উকিলের থেকে দেখা করে এসেছেন। এবার উকিল কিভাবে সেটাকে নিয়ে যাবেন সেটা ওনার মতো করে, তবে আমরা তদন্ত কমিশন চাইছি। কেন চাইছি তদন্ত কমিশন? হাইকোর্টের মাধ্যমে আপনারা শুনেছেন বিসিডব্লিউ ডেপুটেশনের সময় একটা সবাই বলছিল তদন্ত কমিশন একটা চাই, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ফেক লিস্টের এক ধাক্কায় বাতিল হয়ে যায়। ফল কি পাওয়া গেল? ফল পাওয়া গেল বিসিডব্লিউ চাইছে, রাজ্য বিসিডব্লিউ চাইছে তদন্ত কমিশন নয়, তদন্ত কমিটি। কমিশনার আর কমিটির মধ্যে অনেক ফারাক। কমিশন হচ্ছে একটা বডি, একটা দায়িত্বপ্রাপ্ত বডি যে রিপোর্ট দিতে বাধ্য, আর কমিটি হচ্ছে একটা কমিটি, একটা বিসিডব্লিউর অন্দরমহলে একটা কমিটি যে শুধু জিনিসটাকে পর্যালোচনা করবে। আমরা যদি চাই কাউকে শাস্তি দিতে, তাহলে তদন্ত কমিশন খুব গুরুত্বপূর্ণ। শাস্তি দিতে বলতে এখানে যে ফেক এসটি তাকেও, যে ইস্যু করেছে তাকেও। কিন্তু ফলস্বরূপ কি দেখতে পাওয়া গেল? বিসিডব্লিউরা চাইছে যে তদন্ত কমিটি। স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে কমিটি হলে পশ্চিমবঙ্গের সমস্ত ফেক এসটিরা বাতিল হবে না। আমরা যে জায়গায় বিভিন্ন যে কোনো ম্যাটারে তদন্ত কমিশন গঠন হয়েছে, সেখানে যখন আমরা আলোচনা, পর্যালোচনা, বিষয়বস্তু দেখলাম যে কমিশন গুলো কোন জায়গায় পাওয়ারফুল হয়েছে, কমিশনগুলো যে জায়গায় পাওয়ারফুল হয়েছে তার মধ্যে হাইকোর্ট ইনভলভ হয়েছে। হাইকোর্টের কোনো রিটায়ার্ড জাজ যে কমিশনের উচ্চ মাথায় থেকেছেন, সেখানে জিনিসটা ফলপ্রসূ হয়েছে। যার কারণে সমিতি মনে করেছে যে এই হাইকোর্ট জনস্বার্থের মাধ্যমে সমস্ত জিনিসগুলোকে তথ্য দিয়ে হাইকোর্টের মাধ্যমে যদি আমরা তদন্ত কমিশন চাইতে পারি এবং ফলপ্রসূ হয়, তো তার যদি দাবি করতে পারি কোনো রিটায়ার্ড জাজ যদি এটার জিনিসটাকে প্রতিনিধিত্ব করে, লিডারশিপ দেয়, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ফেক এসটিদের বাতিল করা সম্ভব। এই বর্তমান পরিকল্পনায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি চলছে এক ধাক্কায় সমস্ত ফেক এসটিদের বাতিলের দাবিতে। এখন এইটা তো কাজ চলছে, সাথে সাথে এই কলকাতা জেলা শাখার যে সম্মেলনে আজকে কলকাতার স্থানীয় বেশিরভাগ মানুষ উপস্থিত হয়েছে। হাইকোর্ট তো করা অনেক সহজ, কিন্তু যারা হাইকোর্টের যারা একটু দরজায় পা দিয়েছেন তারা জানবেন যেদিন হিয়ারিং থাকে বেশিরভাগ সেদিন আর হিয়ারিং হয় না। যেদিন হিয়ারিং এর ডেট থাকে সেদিন হিয়ারিং হয় না, হয় কালকে আসুন বা পরশুদিন আসুন, এরকম একটা পেরিয়ে যায় ডেটগুলো। তার জন্য একটা নির্দিষ্ট মানুষ আমাদের থাকা দরকার। আমাদের এই কোর্ট কেসগুলো দেখার জন্য মহেন্দ্রনাথ বাবু আছেন, ওনারাও আছেন, কিন্তু মানুষ সীমিত, একজনের পক্ষে এই কোর্ট কেস ম্যাটারগুলো দেখা সম্ভব নয়। আজকের আলোচনা মানে হচ্ছে আপনাদের পক্ষ থেকে ওইসব মানুষগুলোকে এগিয়ে আনা বা এগিয়ে দেওয়া যে পার্টিকুলার কোনো কেসটাকে তদারকি করবে মানে উকিলের সাথে কথা নয়, পার্টিকুলার ওই হিয়ারিং ডেট করবে, যদি ওই দিন না হলো তাহলে অন্যদিন কাউকে পাঠানো যায়, কে সঙ্গে তাদের দেখা। কারণ উকিল তার নিজের কাজ করবে, ও যদি ভুলে যায় তাহলে আমাদের সংগঠনে পয়সা যাবে। এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। কলকাতা যেহেতু হচ্ছে রাজ্যের সমস্ত উচ্চ দপ্তর, কলকাতা যেহেতু এখানে হাইকোর্ট, সুতরাং আপনাদের অ্যাক্টিভিটি তুলনামূলক একটু আমরা বেশি আশা করছি এই বিশেষে।
বিশেষ করে এই উচ্চ দপ্তরগুলোতে, বিশেষ করে এই হাইকোর্টের ক্যাডারগুলোতে। এই জিনিসগুলোর জন্য আমি আপনাদেরকে আবেদন করব, আপনারা এগিয়ে আসুন এই পার্টিকুলার বিশেষ দপ্তরে। বাকি বিভিন্ন জেলা শাখাতে তাদের কাজ করে চলেছে। সাথে সাথে আমি একজন যুব সম্পাদক, আমি চাইবো আমাদের যুবদের পক্ষ থেকে কিছু বক্তব্য তুলে ধরার এবং আপনাদের কাছে থেকে কি আশা করছে সেটাও। আমার বাবা বা আমাদের যুব সভাপতি দিব্যেন্দু তার বাবা আমাদেরকে হেভি সাপোর্ট করে যে তোমরা যাও, একটু হলেও আমরা একটু পায়ে দাঁড়িয়ে সামান্য হলেও চাকরি করছি, আমাদেরকে এগিয়ে দিতে তোমরা যাও, তুমি নিজের মতো করে করো। আমার বিশ্বাস আপনাদের মধ্যেও আপনাদের বাড়ির ছেলে মেয়েরা আছে। তো আমার আবেদন, আমার বাবা যেহেতু আমাকে বলেছে তুমি যাও, আপনারা ট্রাই করতে পারেন পাশের বাড়ির কোনো ইয়াং ছেলেকে না বলে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম যেটাকে বলা হয়, এটা আপনাদের বাড়ি থেকে শুরু হোক এবং বাকি দায়িত্ব আমাদের, আমরা যুবদের কিভাবে হ্যান্ডেল করব। এবং সেভাবে আপনারা শুনেছেন বিগত দিনে একই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ডেপুটেশন সাকসেস হয়েছে, সমস্ত আদিবাসী গণসংগঠন সহযোগিতা করছে। সুতরাং যদি মনে করেন আমরা তাদের সঠিক পথে গাইড করতে পারি, লেট দেম কাম, আসতে দিন, সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এবং কেরিয়ার, তাদের কিছু অসুবিধা হবে তাদের কেরিয়ার বানাতে বা কেরিয়ার তৈরি করতে, আপনাদের এই সহযোগিতা একান্তভাবে আশা করি। এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যুব শাখা যেভাবে কাজ করছে, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা একান্ত আশা করছি। আজকের এই জেলা সম্মেলন মানে যারা দায়িত্ব পাবেন, যারা দায়িত্ব পেয়েছেন রিভিউ করবেন, আপনাদের আরেকবার দায়িত্ব পড়ে যে আপনি যে পদে আছেন, যে পদে থাকবেন, আপনার উত্তরসূরি কে থাকবেন সেটা আপনাকে খুঁজে দিতে হবে। পদাধিকারীদের জন্য এটা আমার বিশেষ বার্তা। এই বলে আজকে আগত সমস্ত সহযোগিতাগণ, সমস্ত অতিথিবৃন্দ সকলকে আমার ভুল জোহার জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জোহার।